আজ যত সংকট সব তৈরি করা নাটক, সনদ গণভোট বোঝে না সাধারণ জনগণ, বললেন মির্জা ফখরুল। নির্ধারিত সময়ে নির্বাচন দিয়ে শান্তি ফেরানোর আহ্বান নেতাদের। গণভোট সনদ এইসবকে আমরা বুঝি না। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এটা নাটক। মূল ভোটটা হচ্ছে দেখলেন এই সমস্ত মানুষ, এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। কেউ যদি আপনার তাদের নিজস্ব ভাবনা চিন্তা অন্যদের উপর চাপিয়ে দিতে চায়, এটা ঐক্যমত হতে পারে। জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর সরকার। নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শীর্ষ সংবাদ। অন্তর্বর্তী সরকারের আমলে আসছে না IMF এর ষষ্ঠ কিস্তি। রাজনৈতিক সরকারের কার্যক্রম দেখে সিদ্ধান্ত নেবে মুদ্রা তহবিল, জানালেন অর্থ উপদেষ্টা। দশম গ্রেড সহ 3 দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি। শহীদ মিনারে অবস্থান, 2 উপদেষ্টার পদত্যাগ দাবি। BCS লিখিত পরীক্ষা পেছানোর দাবি প্রিলিতে উত্তীর্ণদের। 4 লাখ টাকা দাবি করে আমি মুশাইদের কাছে মইনের কাছে নিয়ে দিয়ে দিতাম, আর নাইলে আমার হাজবেন্ডের মাইরা লাইব। আমি বুঝতেছি না আপু, আপনি কি বলতেছেন? ফেসবুকে বিদেশে চাকরির চটকদার বিজ্ঞাপনের ফাঁদ, পাড়ি জমিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। জিম্মি করে টাকা আদায়ে জড়িত 3 রিক্রুটিং এজেন্সি, নেই আইনের প্রয়োগ। এবং দুর্ধর্ষ কাকুন বাহিনীকে ধরতে অপারেশন ফার্স্ট লাইট। রাজধানী সহ 4 জেলার দুর্গম চরে পুলিশ, র্যাব, APBN এর অভিযান। 21 জন আটক, আগ্নেয়াস্ত্র জব্দ। আজ যত সংকট সব তৈরি করা নাটক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সনদ গণভোট বোঝে না সাধারণ জনগণ, তারা চায় নির্ধারিত সময়ে নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি ফিরুক। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার সাধারণ মানুষের কষ্ট বোঝে না। বিএনপি ক্ষমতা এলে কৃষক থেকে শুরু করে কাজ করবে সবার জন্য। ব্যানার, প্ল্যাকার্ড ও ধানের শীষ হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঠাকুরগাঁয়ের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার বেলা 12টার পর নিজ নির্বাচনী এলাকায় মতবিনিময় সভায় উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ দেশের যত সংকট সব তৈরি করার নাটক, সাধারণ জনগণ সনদ গণভোট বোঝে না। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এটা নাটক। মূল ভোটটা হচ্ছে দেখলেন এই সমস্ত মানুষ, এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। নির্ধারিত সময়ে নির্বাচন দিয়ে দেশে শান্তি ফেরানোর আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় মানুষের কষ্ট বোঝে না। কৃষকরা যেন উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায়, বিএনপির সেই অঙ্গীকারের কথা জানান তিনি। কৃষিকাজ করে আপনি লাভবান হতে পারতেছেন না, প্রফিট পাচ্ছেন না, ঠিক না? আমরা যদি বিএনপি সরকারে আসি, কৃষক যেন তার যে ধান বলেন, আলু বলেন, দিলে উৎপাদন করে তার জন্য সে ন্যায্য দাম পায়, সেই ব্যবস্থাটা আমরা করতে চাই। টানা 3 দিনের সফরে ঠাকুরগাঁয়ে বেশ কয়েকটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সময় সংবাদ, ঠাকুরগাঁও। রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐক্য হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমত্যে বিশ্বাস করে না। সকালে রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। আগামী নির্বাচনের আগে যতটুকু ঐক্যমতে আমরা পৌঁছেছি তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি আপনার তাদের নিজস্ব ভাবনা চিন্তা অন্যদের উপর চাপিয়ে দিতে চায়, এটা ঐক্যমত হতে পারে।
এখানে জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে আপনি একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যমত্য হয় না। বাংলাদেশের কিভাবে চলবে এর সিদ্ধান্ত জনগণ দেবে। ওই কতগুলো লোক ঐক্যমত সৃষ্টি করার কথা বলে ওরাই জনগণের উপর চাপিয়ে দিচ্ছে, তাহলে জনগণ সিদ্ধান্তটা দেবে কি? জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার করা হবে। এছাড়া দেশের আদালতগুলোর মামলা জট দ্রুত নিরসনে সরকার অতিরিক্ত বিচারক নিয়োগ দিচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা। নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। তো সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগামী 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। রোববার ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক এই তথ্য নিশ্চিত করেন। সকাল ও বিকেলে 2 বেলা করে সংলাপ হবে। জাতীয় পার্টি, জাসদ, গণতান্ত্রিক পার্টি, জাকের পার্টি, তরিকত ফেডারেশন, সাম্যবাদী দল, ন্যাশনাল আওয়ামী পার্টি সহ 14 দলীয় জোটকে সংলাপে না ডাকার বিষয়ে সিদ্ধান্ত হতে যাচ্ছে। কোন দলের সঙ্গে কখন বসা হবে সেটি এখনও নির্ধারণ করা হয়নি। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। চলতি মাসের মধ্যে প্রাক প্রস্তুতি শেষ করে ডিসেম্বরের মধ্যে প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করার চিন্তা আছে কমিশনের। এই মুহূর্তে নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসার চৌধুরী কমু। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নভেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যদিও এই সংলাপ শুরু করেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত 2 মাস আগে থেকেই এই সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। এর আগে সুশীল সমাজ, শিক্ষক প্রতিনিধি, সাবেক নির্বাচন কর্মকর্তা সহ সকল অংশীজনদের সাথে সংলাপ শেষ হলেও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ বাকি ছিল নির্বাচন কমিশনের। কারণ তারা চাচ্ছিল যে সকল রাজনৈতিক দলকে নিয়েই আসলে সংলাপটা করবে। অর্থাৎ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া কিছুটা স্থগিত থাকার কারণে মাঝখানে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করতে পারেনি নির্বাচন কমিশন। যেহেতু নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে এসেছে এবং আগামী 12 তারিখের মধ্যেই গণবিজ্ঞপ্তির শুনানি শেষেই দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্তভাবে ঘোষণা করবে কমিশন। সেক্ষেত্রে তারা বলছে যে ইতোমধ্যে এখন রাজনৈতিক দলগুলোর সাথে বসবে 13 তারিখে। তবে কোন দলকে আগে ডাকা হবে এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। এমনও সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে যারা 14 দলীয় জোটের সাথে অন্তর্ভুক্ত ছিল, বিশেষ করে জাসদ, জাতীয় পার্টি, তরিকত ফেডারেশন, এই ধরনের 14 দলীয় জোটে যারা ছিলেন তাদেরকে মূলত সাধারণত সংলাপে ডাকবে না বলে এই ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে কমিশন। যদিও তারা প্রতিবারের মতোই যে যারা নিবন্ধিত দল আছে নির্বাচন কমিশনের, এইরকম নিবন্ধিত সকল দলকেই আসলে সংলাপে ডাকে। তবে এবার একটু দৃশ্যপট পাল্টে যাচ্ছে, কমিশনের সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আসছে। যেহেতু তারা আওয়ামী লীগের কার্যক্রম এই মুহূর্তে স্থগিত করেছে সরকার, এবং সেই সরকারের সাথে সাথে নির্বাচন কমিশনও তাদের কার্যক্রম স্থগিত রেখেছে, যার কারণে আওয়ামী লীগের সাথে যে 14 দলীয় জোট ছিল সেই
14 দলীয় জোটকেও ডাকবে না বলে এখনো পর্যন্ত এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন দেখার অপেক্ষা যে আসলে কতজনকে ডাকছে, যেহেতু এই মুহূর্তে প্রায় 51টি দল নির্বাচন কমিশনে নিবন্ধনের তালিকায় রয়েছে, নতুনগুলো বাদে। কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশন সচিব কথা বলবেন, আমরা তখনই আসলে জানতে পারবো কোন প্রক্রিয়ায় অংশীজনদের সাথে তারা বসতে যাচ্ছেন। সহকর্মী কাউসারা চৌধুরী কমু যুক্ত হয়েছিলেন নির্বাচন কমিশন থেকে। 13 নভেম্বর জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রায়ের দিন ধার্য নিয়ে কোনো চাপে নেই প্রসিকিউশন। দিনটি ঘিরে রাজনীতিতে আলোচনা থাকলেও আমলে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। তিনি বলেন, সেনা আইনে নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই বিচার হবে গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের 13 তারিখে। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন, রাষ্ট্রের বা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সেটার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই। জুলাই গণঅভ্যুত্থানে 5 আগস্ট চাংখারপোলে শহীদ আনসার সহ 6 জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশের বিরুদ্ধে 14তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এদিন সাক্ষ্য দিয়েছেন সিআইডি কর্মকর্তা মাসুদ রানা, বিশেষ তদন্তকারী কর্মকর্তা প্রসিকিউটর তানভীর হাসান জোহা সহ 3 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণও জেরা হয়। এ পর্যন্ত এই মামলায় 24 জন সাক্ষ্য দিলেন। আগামী 12 নভেম্বর এই মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য দেবেন। তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যের মধ্য দিয়ে শেষ হবে এই মামলার বিচার। সাক্ষ্য গ্রহণ শেষে প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, চাংখারপুলের ছাত্র জনতার ওপর যে 3 জন মারণাস্ত্র ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধেই অভিযোগ আনা হয়েছে। পেশাগত অসদাচরণ এড়াতেই আনুষ্ঠানিকভাবে সেনা কর্মকর্তাদের গুমের 2 মামলা ও রামপুরায় 28 জনকে হত্যা মামলায় আসামি পক্ষ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন আইনজীবী ব্যারিস্টার M সারওয়ার। রোববার ট্রাইব্যুনাল 1-এ ওকালতনামা প্রত্যাহারে আবেদন করেন তিনি। গুমের 2 মামলায় জমা দেয়া সারওয়ার সহ 5 জনের ওকালত বাতিল এবং নতুন করে ওকালতনামা জমা দেওয়ার পরামর্শ দেন ট্রাইব্যুনাল। পরে ব্যারিস্টার সারওয়ার বলেন, নিজের গুমের ঘটনায় একটি অভিযোগ প্রসিকিউশনে জমা দিয়েছিলেন তিনি। সেই অভিযোগে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার নাম রয়েছে। সে কারণেই তিনি স্বার্থের দ্বন্দ্ব থাকায় তাদের পক্ষের আইনজীবী থেকে নাম প্রত্যাহার করেন তিনি। এর আগে চলতি বছরের 21 অক্টোবর গুমের 2 মামলায় সাবেক 13 জন ও রামপুরায় 28 জনকে হত্যায় 2 জন সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছিলেন আদালত। আইসিটি বিধি অনুযায়ী আজকে আমি একটা আবেদন করেছি, কোর্টের অনুমতি ছাড়া, ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ওকালতনামা প্রত্যাহার করার সুযোগ নাই। আজকে আবেদনের মাধ্যমে মাননীয় ট্রাইব্যুনালে আমার নাম প্রত্যাহার করার জন্য আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেই আবেদন গ্রহণ করেছেন, অর্থাৎ সেই ওকালতনামাটা প্রত্যাহার হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে IMF-এর ঋণের 6ষ্ঠ কিস্তি পাচ্ছে না বাংলাদেশ। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাজনৈতিক সরকারের কার্যক্রম দেখে IMF কিস্তি ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে। উপদেষ্টা বলেন, IMF-এর সঙ্গে কিস্তি নিয়ে কথা চলছে। দেশের সার্বিক অগ্রগতি ভালো, তবে রাজস্ব আয় বাড়াতে হবে উল্লেখ করে তিনি বলেন, দেশের লোকজন কর দিতে চায় না। উপদেষ্টা আরও বলেন, অপরিশোধিত তেল আনার জন্য চেষ্টা করছে সরকার। সার ও কৃষিতে প্রয়োজনীয় পণ্য আমদানি করা হচ্ছে। 50,000 টন ধান আর 6 লাখ টন চাল কিনবে সরকার। এদিকে 2025-26 অর্থ বছরে প্রায় 925 কোটি টাকা ব্যয়। দ্বিতীয় ধাপে বিভিন্ন দেশ থেকে 1,70,000 মেট্রিক টন সার কেনা হবে। ওরা বলেছে যে তোমাদের সার্বিক যে অর্থনৈতিক দিকটা আমরা অত্যন্ত হ্যাপি, যা যা করার চেষ্টা করছো তোমরা করেছো, এবং কিছু কিছু ওদের রিকমেন্ডেশন আছে যে রাজস্ব আয়টা বাড়াতে হবে। সেটা আমি স্বীকার করেছি, রাজস্ব আয়টা
ট্যাক্স জিডিপির লো, সেটা অনেক কারণ আছে। আমাদের লোকজন ট্যাক্স দিতে চায় না, ফাঁকি দেয়। আবার এনবিআর বন্ধ ছিল 2 মাস, যেটার জন্য আমাদের এটা বিরাট একটা ইস্যু হয়েছে। আমরা চেষ্টা করছি। দ্বিতীয়ত ওদের আরেকটা ফাইন্ডিং হলো যে সোশ্যাল সেক্টরে যেন আমরা বেশি ব্যয় করি, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং খাদ্যটা। এদিকে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আইএমএফের প্রতিনিধি দল। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে আইএমএফের চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কারের উপর জোর দেয় বিএনপি। এ সময় আইএমএফ প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত নীতি, অগ্রাধিকার এবং সংস্কার ভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বলে জানায় দলটি। দুপুরের সময়ে আরও থাকছে, বিয়ারিং প্যাড দুর্ঘটনায় ক্ষতিপূরণ দিতে হবে মেট্রো রেলের ঠিকাদারকে, দাবি ডিএমটিসিএল এর। প্রকল্প বুঝে না পাওয়ার যুক্তি, গাফিলতি ছিল কিনা তদন্তের পরামর্শ। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসি ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এই মুহূর্তে আগারগাঁও আছেন সহকর্মী আদনান তুর্য, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আদনান, দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অফিসের ঠিক সামনের রাস্তায়। আপনারা যদি দেখতে পান, আমার সামনে কিন্তু ৪৭তম বিসিএস এর যারা প্রিলি পাস করা পরীক্ষার্থী ছিলেন, তারা যে যৌক্তিক দাবি নিয়ে তাদের পিএসসির সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন, যাদের পরীক্ষা পেছানোর দাবি, ঠিক একটু আগে 5 থেকে 10 মিনিট আগে কিন্তু পুলিশ তাদেরকে লাঠিচার্জ এবং জলকামানের মাধ্যমে পিছনে সরিয়ে দিয়েছে। বেশ কয়েকজন পরীক্ষার্থী কিন্তু আহতও হয়েছেন এর মাধ্যমে। তারা অনেকে পা ছিলে গেছেন, অনেকেই ভিজে গেছেন এবং এই মুহূর্তে কিন্তু এই এলাকা জুড়ে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে। দর্শক, যদি একটু প্রথম থেকে জানিয়ে রাখি, তারা কিন্তু সকাল 12টা থেকেই পিএসসির সামনে অবস্থান কর্মসূচি চালাচ্ছিল। তাদের যে দাবিটি ছিল যে অন্যান্য সময়ের যে বিসিএস, বিগত সালে যারা বিসিএস দিয়েছে তাদের লিখিত পরীক্ষার জন্য 4 থেকে 5 মাস সময় পাওয়া গেল, তারা পাচ্ছেন মাত্র 40 দিন। এই সময়টিতে তারা প্রস্তুতি নিতে পারছেন না, এরকম অভিযোগ জানিয়ে কিন্তু তারা সকালবেলা থেকে অবস্থান করছিলেন। এবং তারা এর আগেও, অর্থাৎ কিনা 31শে অক্টোবর এবং গত এই মাসের 3 তারিখও তারা পিএসসির সামনে এসেছিলেন এবং পিএসসির কর্মকর্তাদের সাথে কিন্তু তারা কথা বলেছেন এবং পিএসসির বেশ কিছু কর্মকর্তা তাদের আশ্বাসও দিয়েছিলেন যে পরীক্ষার সময়টি পেছানো হবে। কিন্তু তারপরও কয়েকদিন আগে কিন্তু পিএসসি লিখিত পরীক্ষার যে রুটিন দিয়েছে, সেখানে তাদের 18 নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার কথা। পিএসসির এই স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়ে তারা আসলে আজকে পিএসসির ভবনটি ঘেরাও করে এবং তাদেরকে কিন্তু বিভিন্ন সময় পুলিশ এসে এবং পিএসসির প্রতিনিধিরা এসে তাদেরকে সতর্কবাণী দিয়েছিল যে তারা যেন পিএসসি জায়গা থেকে সরে যায়। এটি একটি সরকারি নিরাপত্তাজনিত বিষয় রয়েছে এবং পরীক্ষার সময় পেছানো হবে না বলেও তারা কিন্তু বলেছিলেন। কিন্তু তারপরেও যারা পরীক্ষার্থী ছিলেন তারা বেশ শক্ত অবস্থানে গেটের সামনে ছিলেন। তারা বারবার দাবি করছিলেন যে তাদের জীবন শেষ হয়ে গেলেও তারা এখান থেকে সরবেন না, দাবি আদায় না হওয়ার পর্যন্ত তারা এখান থেকে সরবেন না। কারণ যেহেতু তাদের প্রিলি পরীক্ষা দেওয়া হয়েছে, তারা সবাই কিন্তু পরীক্ষার্থী, সবাই কিন্তু বিসিএস পরীক্ষা প্রতিযোগিতায় বেশ ভালো একটি অবস্থানে রয়েছেন। সেখান থেকে তারা বারবার অভিযোগ জানাচ্ছিলেন যে আমরা কিন্তু এই 40 দিনের প্রস্তুতিতে আমরা আসলে পিছিয়ে পড়তে পারি। এই মুহূর্তে কিন্তু আপনারা যাদেরকে দেখছেন তারা সবাই কিন্তু 47তম বিসিএস এর প্রিলি পরীক্ষায় পাশ করা ব্যক্তিরা। তারা বারবার দাবি জানাচ্ছিলেন যে মাত্র 40 দিনে তাদের বিসিএস পরীক্ষাটা আসলে তারা যথাযথভাবে প্রস্তুতি নিতে পারবেন না। সেই জন্যই তারা কিন্তু গেটের সামনে অবস্থান করছিলেন এবং তারা বারবার দাবি করছিলেন পিএসসির যে চেয়ারম্যান রয়েছেন তার সাথে যেন এসে কথা বলে, সেই জন্য তাদেরকে একটি মৌখিক আশ্বাস দেয়। দর্শক, আমরা তাদের সাথে কথা বলে যে জানতে পেরেছি তাদের মধ্যেও কিন্তু এক ধরনের দোটানা কাজ করছে। অর্থাৎ কিনা তারাও দাবি করছিলেন যারা এর আগে বিসিএস পরীক্ষা দেওয়া ছিল তারা কিন্তু একটি দীর্ঘ সময় পাবে, কিন্তু তাদের সেই সময়টা কম। এখান থেকে তাদের জীবন এক ধরনের শঙ্কার মুখে চলে এসেছে। যেহেতু তারা একবার প্রি পরীক্ষায় পাশ করে গেছেন, সেখান থেকে তাদের জীবন মনের একটা সমস্যা তৈরি হওয়ার কথা তারা কিন্তু বারবার বলছিলেন। এই মুহূর্তে কিন্তু পুরো আগারগাঁও এলাকা জুড়ে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরীক্ষার্থীরা এখনো তাদের রাজপথ সরে যাওয়ার কোনো ঘোষণা তারা দেননি এবং পিএসসি থেকে পরীক্ষা পেছানোর কোনো ঘোষণা আসেনি। এই ছিল পিএসসির সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সহকর্মী আদনান তুর্য যুক্ত হয়েছিলেন আগারগাঁও থেকে। 10ম গ্রেডে উন্নীত করা সহ 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে এর মধ্যে স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন আন্দোলনকারী শিক্ষকেরা।
দাবি আদায়ে কর্মবিরতি ডেকেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনকারীদের দাবি, তাদের বেতন স্কেল 13তম গ্রেড থেকে 10তম গ্রেডে উন্নীত করতে হবে। সহকারী শিক্ষকরা এখন শতভাগ পদোন্নতির যোগ্য এবং তারা 10ম গ্রেডের দাবিদার। এই দাবিগুলো 100% যৌক্তিক। এই দাবিগুলো মেনে নিলে আমরা রাজপথ ছেড়ে বিদ্যালয়ে চলে যাব। এছাড়া শনিবারের আন্দোলনে পুলিশি বাধার নিন্দা জানান আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল ও লাঠি পেটায় আহত হয়েছেন শতাধিক শিক্ষক। পুলিশের সাথে আমাদের কোনো কথা বাক বিন্দ কোনো কিছুই ঘটে নাই। জলকামান থেকে শুরু করে সকল কিছু আমাদের উপর লাঠিচার্জ সহ শুরু করছে। শাহবাগ করে কলম কর্মসূচি ছিল, সেখানে আমরা কলম দান করতে যেয়ে আমরা সেখানে হামলার শিকার হয়েছি। স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান আন্দোলনকারী শিক্ষকেরা। আমাদের উপদেষ্টা মহোদয় গতকাল মিডিয়া একটা বক্তব্য দিয়েছেন, সহকারী শিক্ষকরা 10ম গ্রেডের যোগ্য না। আমরা উপদেষ্টা মহোদয়ের এই বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং পুলিশি হামলার প্রতিবাদ এবং উপদেষ্টা মহোদয়ের বক্তব্য ও দাবি বাস্তবায়ন না করায় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের পদত্যাগ দাবি করছে। এদিকে শিক্ষকদের কর্মবিরতির প্রভাব পড়েছে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পাঠদানে। বার্ষিক পরীক্ষার আগে এমন কর্মসূচিতে বিপাকে শিক্ষার্থীরা। আমাদের কর্মবিরতি হচ্ছে প্রাইমারি শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়ন এবং 10 বছর পূর্তিতে একটা উন্নত স্কেল, 16 বছর পূর্তিতে একটা উন্নত স্কেল এবং পদোন্নতি। আমাদের যে 3টা দাবি অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক দাবি, তা অবিলম্বে পূরণ করার আহ্বান জানাচ্ছে। দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষকেরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক, সামিয়া। শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে জানবো তাদের কাছে। সহকারী শিক্ষকরা রয়েছেন, তাদের বেতন 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে পদোন্নতি করার দাবিতে কিন্তু সকাল থেকে এই রাজপথে তারা অবস্থান করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং আমরা দেখেছি এখান থেকে কিন্তু তারা আজকে যে দাবিটি করেছেন সেটি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার যে উপদেষ্টা আছেন তাদের পদত্যাগ দাবি কিন্তু তারা আসলে করছেন। আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু শহীদ মিনারের প্রাণকেন্দ্রে তারা অবস্থান করছেন এবং তাদের 3টি দাবি মূলত এখানে তারা তুলে ধরছেন। 10ম গ্রেডে তাদের বেতন ভাতা, বেতন স্কেল যাতে পদোন্নতি করা হয় সেই দাবির পাশাপাশি তারা আসলে দীর্ঘ সময় এই চাকরি করার পরেও আসলে তাদের যে গ্রেড আছে সেই গ্রেডের উন্নতি হয় না, এর পিছনে এর দাবিও কিন্তু তারা আসলে করেছেন। এর প্রেক্ষিতে সারা দেশে কিন্তু আসলে তারা পূর্ণ দিবস কর্মবিরতি কিন্তু পালন করছেন এবং এতে কিন্তু আসলে শুধু ঢাকাই নয়, ভোগান্তিতে পড়েছেন পুরো বাংলাদেশের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা। এবং তারা কিন্তু বলছেন যে সামনেই পরীক্ষা এবং এই শিক্ষকদের এমন আন্দোলন এবং এই দাবির ফলে কিন্তু পরীক্ষার যে পড়াশোনা রয়েছে সেখানেও কিন্তু বিঘ্ন ঘটেছে। আমরা দেখেছি তাদের যেই সভাপতি রয়েছেন এই কর্মকাণ্ডে, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন এই যে ভোগান্তিতে তারা পড়ছেন শিক্ষার্থীরা এবং যেই পরীক্ষার বা পড়ালেখার যেই গ্যাপটি তারা পাবেন সেটি আসলে পরবর্তীতে তাদের দাবি আদায় হলে সেই গ্যাপ কিন্তু পুষিয়ে দিবেন শুক্র শনিবার ক্লাস নিয়ে, এমনটি কিন্তু আমাদেরকে তারা বলেছেন। এবং দেখছি তারা দাবি করছেন এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু রাজপথে থাকার তারা হুঁশিয়ারি দিয়েছেন। এবং আজ বিকেলে উপদেষ্টার সঙ্গে তাদের যে প্রতিনিধি দল রয়েছে তার এক ধরনের বৈঠক হওয়ার কথা রয়েছে, তবে তার নিশ্চিতভাবে এখনো বলা যাচ্ছে না। তারা আসলে আশা করছেন যে এই শিক্ষকরা আশা করছেন তাদের দাবি আসলে অতি দ্রুত কিন্তু আসলে আদায় করা হবে উপদেষ্টার পরিষদের থেকে, এমনটি তাদের দাবি। তো এই ছিল আসলে আমার কাছে শহীদ মিনার থেকে শিক্ষকদের যে লাগাতার কর্মসূচি রয়েছেন সেখানকার সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম শহীদ মিনার থেকে। দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় থেকে সুপারিশের পরও এখনও চাকরিতে যোগ দিতে পারেনি 2007 সালে নিয়োগ বাতিল হওয়া 330 পুলিশ কর্মকর্তা। ট্রেনিংয়ের আগে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করায় 17 বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা। 24-এর গণভ্যুত্থানের পর আশার আলো দেখলেও তাতেও গুণে বালি। প্রধান উপদেষ্টার দফতরে ফাইল আটকে থাকায় কবে যোগ দিতে পারবেন চাকরিতে তার উত্তর জানেন না কেউই। স্বপন আহমেদের রিপোর্ট। মুন্সিগঞ্জের নিতাই চন্দ্র দাস ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল পুলিশ কর্মকর্তা হওয়ার। সেই ইচ্ছে থেকেই 2006 সালে অংশ নেন এসআই পদের পরীক্ষায়। সব ধাপ শেষে অপেক্ষা শুধু ট্রেনিংয়ে যাওয়ার। কিন্তু 17 বছরেও শেষ হয়নি সেই অপেক্ষার।
আমার মাও কিছুদিন পরে মারা যায়। পুলিশ বাহিনীতে আমি আর যোগ দিতে পারিনি, আমার এই যোগদান বাবা দেখে যেতে পারে নাই। পুলিশের নিয়োগে উল্লেখ ছিল চাকরি শুরুর আগে বিয়ে করা যাবে না। রাজবাড়ীর আশরাফুল আলম নিয়ম মেনে 2006 সালের ওই নিয়োগে সার্জেন্ট পদে পরীক্ষায় অংশ নেন। সব ধাপ অতিক্রম করার পর ট্রেনিংয়ের আগে বাতিল হয়ে যায় নিয়োগ। আশায় আছি যে অন্তত পোশাকটা পরে অন্তত আমার আব্বুর কবরে যাতে সেলুটটা দিতে পারি। শাহিনুরের দাবি সব ঠিক থাকলেও বগুড়ার সন্তান হওয়ায় কারণ ছাড়াই বাদ পড়েন তিনিও। পরবর্তীতে 6টা রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, কিন্তু বগুড়া হওয়ার কারণে আমাকে ভাইবা থেকে আউট। উপদেষ্টার কাছে একটি মানবিক সিদ্ধান্ত চাই। কী কারণে নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও যোগদানের আবেদনের ফাইল আটকে আছে তার উত্তর নেই কারো কাছেই। একজন ব্যক্তি কিংবা তার পরিবার কোনো রাজনৈতিক পরিচয় বা কোনো দলের সাথে সম্পৃক্ত থাকার কারণে তিনি যে চাকরি বা যে যোগ্যতা মেধার মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অর্জন করলেন সেটি তিনি গ্রহণ করতে পারবেন না, তাহলে আসলে আমাদের চাকরির এই প্রসঙ্গগুলো প্রতিযোগিতামূলক থাকারই দরকারটা কি? 1991 সালের একটি নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলে 1997 সালে তাদের বিশেষ প্রশাসনিক প্রক্রিয়ায় চাকরি ফেরত দেওয়া হয়েছিল। একইভাবে চাকরিতে যোগদানের আশা এখনকার ভুক্তভোগীদের। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দুর্ধর্ষ কাকুন বাহিনীকে ধরতে রাজশাহী সহ 4 জেলার দুর্গম চরে অপারেশন ফার্স্ট লাইট এতে অংশ নেন পুলিশ, র্যাব, এপিবিএন এর অন্তত 1200 সদস্য। অভিযানে আটক করা হয় 21 জনকে, জব্দ করা হয়েছে আগ্নেয়াস্ত্র। রাজশাহীর পদ্মার পাড় থেকে আরও জানাচ্ছেন মওদুদ রানা। রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ার বিস্তীর্ণ পদ্মার চর জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে কাকন বাহিনী। গত 27 অক্টোবর কাশবন দখলকে কেন্দ্র করে 2 জনকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে। এই বাহিনীর এক সদস্য সেদিন নিহত হয়েছিল। স্থানীয়দের ভাষ্য, কাকন বাহিনী পদ্মার চরে সশস্ত্র অস্ত্রের মহড়া দেয়, বালুমহল থেকে শুরু করে কাশবন দখল করে এবং একই সাথে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণের নানান অভিযোগ ওঠে। সেসব অভিযোগের প্রেক্ষিতে রোববার ভোররাতে অভিযান শুরু করে যৌথ বাহিনী। অপারেশন ফার্স্ট লাইট নামের এই অভিযানে 1200 আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য অংশ নেয়। এতে র্যাব, পুলিশ ও এপিবিএন সদস্যরা পদ্মার চরে আসামিদের খুঁজে আটক করে। পুলিশের ভাষ্য, কাকন বাহিনীর 21 সদস্যকে আটক, 5টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। পুলিশ যেটি বলছে যে কাকন বাহিনীর সদস্যদের ধরতে এ ধরনের সাঁড়াশি অভিযান চলমান থাকবে। এ অভিযানে উচ্ছ্বাস ও স্বস্তি প্রকাশ করেছে স্থানীয়রা। তারা বলছেন, কাকন বাহিনীর অত্যাচারে তারা পদ্মার চরের ফসলের আবাদ থেকে শুরু করে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে আসছিল। পুলিশের অভিযান আরো বেশি হওয়ার জন্য, যাতে আমরা সুযোগ সুবিধার জন্য বেশি পাই, আমাদের জন্য যেন উপকার হয়, এটুকুই চাই আমরা, আর কিছু চাই না। অভিযান হওয়া দরকার। আমাকে একজন অন্যায় করছে, যে পুলিশের দরকার নাই, আমার পিছনে লাঠি না, আমাকে একলা পাইতে একজন গোষ্ঠী দিয়েছে, আমাকে মারে বাড়ায়, তাহলে আমার পুলিশ ছাড়া আমার কে করবে? এ নিয়ে সময় সংবাদ গত শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বংশালে সাবেক যুবদল নেতার রাজনৈতিক কার্যালয় ভবনে আগুনের ঘটনা ঘটেছে। ভবনে থাকা মিষ্টির দোকানের ক্ষতি হলেও অক্ষত আছে রাজনৈতিক কার্যালয়টি। শনিবার রাত 2টার দিকে আগুন লাগলে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। পরে দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সাবেক যুবদল নেতা মোহাম্মদ ইসহাক সরকারের কার্যালয় লক্ষ্য করেই আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগের তারের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকারের ধারণা, 13 নভেম্বর আওয়ামী লীগের নাশকতার হুমকির পরিপ্রেক্ষিতেই এই অগ্নিসংযোগ। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে যুবলীগের এক নেতাকে। মিষ্টি দোকানের কর্নারে হঠাৎ আগুনের আলো দেখতে পাই। আলো দেখতে পাওয়ার সাথে সাথে আমি দ্রুত এখানে ছুটে আসি, আর সাথে সাথে 999 ফোন দিয়ে ফায়ার সার্ভিস কল করি। আসার পর দেখি ট্রান্সমিটারে আগুন চলতেছে, ইন্টারনেটের কেবলের যতগুলো আগুন আছে আগুন দিয়ে পুরো সয়লাভ হয়ে গেছে। আশঙ্কা করছি যে এটা একটি নাশকতা হতে পারে, কারণ 13 তারিখকে কেন্দ্র করে যেভাবে তারা হুমকি দামকি দিচ্ছে বিদেশের মাটিতে বসে, তো এই ধরনের একটি ঘটনা ঘটতে পারে। এবং গতকালকে একজন যুবলীগ মাস্ক পরিহিত অবস্থায় এখানে ঘোরাঘুরি করতেছিল, তাদেরকে জনগণ ধরে ফেলেছে এবং ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে। দুপুরের সময় আরও থাকছে।
সিলেটে ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন। লাক্কাতুরায় অনুশীলন সারল টাইগাররা। মেট্রো রেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল জারির পর প্রশ্ন উঠেছে, কারা দেবে এই অর্থ? ডিএমটিসিএল বলছে এখনো প্রকল্প বুঝে নেননি তারা, তাই ক্ষতিপূরণ মেটানোর দায় নিতে হবে ঠিকাদারকে। আর আইনজীবী বলছেন দায় এড়াতে পারে না পরিচালনা প্রতিষ্ঠানও। তদন্তের মাধ্যমে গাফিলতি চিহ্নিত করে ক্ষতিপূরণ আদায়ের পরামর্শ তার। আরও জানাচ্ছেন মনির হোসাইন। মেগাসিটি ঢাকা, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা মেট্রো রেল, নগর জুড়ে এত মেগা প্রকল্পের ভিড়ে প্রশ্ন যখন নাগরিক নিরাপত্তা, উত্তর তখন আবুল কালাম আজাদ। 26 অক্টোবরের দুপুর ফার্মগেট মেট্রো রেলের নিচে হেঁটে যাওয়ার সময় ওপর থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হন আজাদ। তারপর থেকেই আলোচনায় মেগা প্রকল্পের নিরাপত্তা। প্রশ্ন ওঠে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারানো পরিবারের ক্ষতিপূরণ নিয়েও। এরই মধ্যে ক্ষতিপূরণ ও তদন্ত কমিটি গঠনের আদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন 2 আইনজীবী। পরে 29 অক্টোবর আবুল কালামের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এখন প্রশ্ন, কারা দেবে এই ক্ষতিপূরণ? আইনজীবীরা বলছেন হুট করেই কাউকে দোষারোপ না করে তদন্তের মাধ্যমে যাদের গাফিলতি পাওয়া যায় ক্ষতিপূরণ দিতে হবে তাদেরই। কারা ওন করে, কারা চালাচ্ছেন, এর সবারই দায়িত্ব আছে। যিনি কন্ট্রাক্টর তার নেগলিজেন্স থাকলে এটা কমিটি একটা করেই করতে হবে। এটা কিন্তু আপনি হুটহাট বলতে পারবেন না যে এই এমডিকে দেওয়ার জন্য, হুটহাট বলতে পারবেন না কন্ট্রাক্টরকে দেওয়ার জন্য। মেট্রো রেল আইন 2015-এর 8ম অধ্যায়ে উল্লেখ আছে, মেট্রো রেল পরিচালনাকালে কেউ ক্ষতিগ্রস্ত হলে এর ক্ষতিপূরণ দিতে হবে লাইসেন্সিকে। সেক্ষেত্রে দায় আসে ডিএমটিসিএল এর ওপর। তবে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন এখনও ঠিকাদার থেকে প্রকল্প বুঝে নেননি তারা, তাই পুরো দায়িত্ব নিতে হবে ঠিকাদারকে। যেহেতু এখনো কন্ট্রাক্টরস কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশন, এদের ডিফেক্টস এখনও সম্পূর্ণভাবে বোঝায় দেয় না আমাদের। আমরা যা ডিফেক্টস পাইছি আমরা সমস্ত কিছু নোটিফাই করছি। যেহেতু এখনও বোঝায় দেয় নাই, অবশ্যই এটা কন্ট্রাক্টর এবং কনসালটেন্টের দায়িত্ব। মেট্রো রেলের ত্রুটি সহ ক্ষতিপূরণের বিষয়টি তদন্তাধীন দাবি করে দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রীকে চাকরি দেয়া হচ্ছে বলেও নিশ্চিত করেন ডিএমটিসিএল এমডি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা বড় ভুক্তভোগী, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুত ক্ষতিপূরণ এখনও অধরাই। তাই আসন্ন COP30 সম্মেলনে দাবি দাওয়া জোরালোভাবে তুলে ধরতে কূটনৈতিক ও বাস্তব প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। নেয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করছে দক্ষিণাঞ্চলের মানুষ। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের উপকূলীয় অঞ্চল এখন জলবায়ু বিপর্যয়ের কেন্দ্রবিন্দু। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর নদী ভাঙনে ক্ষতির পরিমাণ বাড়ছে প্রতি বছরই। এসব অঞ্চলে কমছে ফসলি জমি আর ফসলের উৎপাদন। বাস্তুচ্যুত হয়ে শহরমুখী হচ্ছেন বহু মানুষ। লবণাক্ততা বৃদ্ধিতে সুপেয় পানির সংকটও বেড়েই চলছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই অঞ্চলে গড়ে তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। ফসল হয় না, লবণ পানি খুবই এটা অসুবিধা। খুব ঘনঝড়, তাতে করে আমাদের সব ডুবে যায়, পানিতে ডুবে আমরা খুব ক্ষতিগ্রস্ত হই। লবণ পানি ঢোকে, আমাদের ফসলের ক্ষতি হয়, মানুষ চলে যায়, তারপরে হলো ফসলের ক্ষতি হয়, নিজেদের গরু, বাছুর, ছাগল, হাঁস, খুঁড়ো কিছুই থাকে না। আগামী 10 নভেম্বর থেকে ব্রাজিলের বেলিম শহরে শুরু হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন, যেখানে বিশ্বের 198টি দেশের প্রতিনিধিরা জলবায়ু অর্থায়ন, কার্বন নিঃসরণ ও ক্ষতিপূরণ ইস্যুতে আলোচনা করবেন। বিশ্বব্যাংকের তথ্য বলছে বাংলাদেশে বার্ষিক জলবায়ু ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে $3.2 বিলিয়ন। এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনের অন্যতম মূল বিষয় ক্ষতিপূরণ তহবিলের চূড়ান্ত কাঠামো নির্ধারণ। ক্ষতিপূরণ আদায়ের দাবিগুলো আরও জোরালোভাবে তুলে ধরার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।
বেসরকারি সংস্থা ও তরুণ জলবায়ু কর্মীরাও এ সম্মেলন ঘিরে জোর প্রস্তুতি নিচ্ছেন। ক্ষতিপূরণ, অভিযোজন তহবিল ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পুনর্বাসন এসব বিষয় নিয়ে এবারও বাংলাদেশের দাবি থাকবে জোরালো। তবে বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক কূটনীতি ও আন্তর্জাতিক লবিং এর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ। সিভিল সোসাইটির পক্ষ থেকে আমরা যেই দাবিটা উত্থাপন করেছি যে লোন হিসেবে না, কিন্তু আমাদেরকে গ্রান্ট হিসেবে দিতে হবে। সো এই গ্রান্টিং এর ব্যাপারে আমরা COP30-তে আমরা এবার এই বিষয়টাকে হাইলাইট করব। 300 বিলিয়ন থেকে এটাকে আমরা 1.3 ট্রিলিয়নে নিয়ে যেতে চাই। এটা তো ধরেন ফার্স্ট ওয়ার্ল্ড এবং থার্ড ওয়ার্ল্ডের ফাইট। এটা কতটুকু পারা যাবে, কতটুকু কমিটমেন্ট করবে, সেটা নির্ভর করে হচ্ছে কি যে এটা নেগোসিয়েশনের উপরে। সম্মেলনে উপকূলীয় ক্ষতি, বাস্তুচ্যুতি ও ক্ষতিপূরণ আদায়ের বিষয়টিকে প্রাধান্য দিতে চায় বাংলাদেশ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে সংশ্লিষ্ট দফতর ও গবেষণা প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে তথ্য উপাত্ত সংগ্রহ এবং দাবিনামা চূড়ান্ত করেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের অভিজ্ঞতা তুলে ধরতে বিশেষ উপস্থাপনাও রাখা হয়েছে। এই যে দুর্যোগগুলা ক্লাইমেট জনিত কারণে যেগুলি হচ্ছে, সেগুলি থেকে আমরা চাইব পরিত্রাণ কিংবা এগুলিতে পুনর্বাসন কার্যক্রমে এটার জন্য আমরা কি ধরনের ফান্ড অ্যাকুমুলেট করতে পারি। 11 দিনব্যাপী বিশ্ব জলবায়ু সম্মেলন শেষ হবে আগামী 21 নভেম্বর। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দিন দিন সুনামগঞ্জে বাড়ছে প্রসূতি ও নবজাতক মৃত্যুর ঘটনা। চলতি বছরের প্রথম 9 মাসে জেলার সরকারি হাসপাতালগুলোতে 57 প্রসূতি, 362 নবজাতকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী বলছেন, দুর্গম যাতায়াত ব্যবস্থা, হাসপাতালে না নেওয়া ও সচেতনতার অভাবই এর মূল কারণ। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। হাওর বেষ্টিত সুনামগঞ্জে দিন দিন বাড়ছে প্রসূতি ও নবজাতক মৃত্যুর ঘটনা। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলার সরকারি হাসপাতালগুলোতে 57 জন প্রসূতি এবং 362 জন নবজাতকের মৃত্যু হয়েছে, আর 215 জন প্রসূতি মৃত সন্তান প্রসব করেছেন। হাসপাতালে না এনে বাড়িতেই সন্তান প্রসবের চেষ্টা করছেন অনেকেই। নেওয়া হচ্ছে ধাত্রীদের সাহায্য। এলাকাবাসী বলছেন, দুর্গম যাতায়াত ব্যবস্থা ও সচেতনতার অভাবে এমন মৃত্যুর ঘটনা ঘটছে। অনেক সময় বাচ্চারও ঝুঁকি হয়, মায়েরও, মা বাচ্চা দুজনেরই ঝুঁকি হয়। যাত্রীরা প্রসব করতো যখন বাচ্চাটা একটু বাউ হয়, একটু বালাহরি করে, আর যদি একটু বেগটলা লাগে তেহারা করতে হারে না। ডেলিভারি কারণে বাচ্চারা মারাও যায়, এর লাগে আগে ওই ডাক্তারের কাছে আই। সিভিল সার্জন বলছেন, গর্ভবতী মায়েদের সুরক্ষায় মানুষকে সচেতন করার চেষ্টা চলছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো সন্তান না নেন। এছাড়া এই বিষয়টা নিয়ে পরিবার পরিকল্পনা বিভাগ কাজ করতেছে। আমরা ওনাদেরও নজরে আনার চেষ্টা করবো, ওই এলাকাটার জন্য ওনারা বিশেষভাবে নজর দেন। পরিবার পরিকল্পনা বিভাগের তথ্য মতে জেলায় 96 জন পরিবার কল্যাণ পরিদর্শিকার মধ্যে বর্তমানে 38 জন প্রসূতি মায়ের সেবা দিচ্ছেন। সময় সংবাদ, সুনামগঞ্জ। জানাবো দেশের বাইরের খবর। ইয়েলো লাইন অতিক্রমের অজুহাতে আবারও 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিস ও বুরেইজি শরণার্থী শিবিরে হামলায় এক শিশু সহ নিহত হয়েছে 2 জন। পশ্চিম তীরেও হামলা অব্যাহত রয়েছে। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে চালানো ইসরায়েলি হামলায় 3 জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি স্বাক্ষরের পরও নানা অজুহাতে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজার উত্তর সীমান্তে ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগ তুলে হত্যা করেছে আরও কয়েকজনকে। স্থানীয়দের দাবি, যুদ্ধবিরতির পর নির্ধারিত এই ইয়েলো লাইন আসলে অদৃশ্য এক সীমা, যা কোথায় রয়েছে কেউ জানে না। এতে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। হামলা চলছে অন্যান্য এলাকাতেও। নেতানিয়াহু বাহিনীর পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে প্রাণ গেছে শিশুরও। স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী ইসরায়েল প্রায় 2 লাখ টন বোমা ফেলেছে গাজায়, যার মধ্যে 70,000 টন এখনও নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। পশ্চিম তীরেও বাড়ছে সহিংসতা। জেনিনের দক্ষিণ পূর্বাঞ্চলের রাবা গ্রামে ফিলিস্তিনিদের বাড়ি ঘরে হামলা চালায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। তাদের সহায়তা করছে নেতানিয়াহু সেনারা। জাতিসংঘের তথ্য বলছে, সেপ্টেম্বর থেকে পশ্চিম তীরের 70টি গ্রামে 126টি সহিংস হামলা হয়েছে। পুড়ে গেছে 4,000-এরও বেশি জলপাই গাছ। এদিকে গাজার শেখ রাদওয়ান এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ পানির সংকট। বৃষ্টির পানি ধরে রাখার পুকুরে জমে আছে ময়লা আবর্জনা। ইসরায়েলি হামলায় পাম্প স্টেশন ও নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় ওই পানি ছড়িয়ে পড়েছে আশপাশের বসতি ও আশ্রয় শিবিরে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পানির স্তর 6 মিটার পর্যন্ত বেড়ে গেছে, যা দুর্গন্ধ, মশা ও সংক্রমণের ঝুঁকি তৈরি করছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, গাজার ভূগর্ভস্থ পানির বেশিরভাগ অংশই এখন মারাত্মকভাবে দূষিত।
এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। যদিও 1 বছরেরও বেশি সময় আগেই কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এবার খেলার খবর। সিলেটে ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে উন্মোচন করা হলো বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি। নতুন বোর্ড দায়িত্ব নেয়ার পর দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজের ট্রফি উন্মোচন করা হচ্ছে। তারই ধারাবাহিকতা এবার সিলেটের সুরমা নদীর ওপর নির্মিত কিন ব্রিজ সংলগ্ন আলী আমজাদের ঘড়ির সামনে ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ফটো সেশনে অংশ নেন দুদলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অ্যান্ডি বালবার্নি। এর আগে প্রথম টেস্টে সামনে রেখে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার ফিল্ডে অনুশীলন করেছে টাইগাররা। লেকাতুরায় 11 নভেম্বর মাঠে করাবে প্রথম টেস্ট। 4.5 মাস পর সাদা পোশাকে খেলতে নামবে বাংলাদেশ দল। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। আজ যত সংকট সব তৈরি করা নাটক, সনদ গণভোট বোঝে না সাধারণ জনগণ বললেন মির্জা ফখরুল। চাপ সৃষ্টি করে ঐক্য হয় না মন্তব্য আমির খসরুর। নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট আয়োজনে বদ্ধপরিকর সরকার। 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি। 47তম বিসিএস প্রিলি উত্তীর্ণদের কর্মসূচিতে পুলিশের বাধা, লাঠিচার্জ, জলকামান নিক্ষেপ। 3 দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, 2 উপদেষ্টার পদত্যাগ দাবি। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ তামিম। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।